আমি মোহাম্মদ নবুল্লাহ নবী। আমি ঢাকার স্থানীয় বাসিন্দা। আসলে সত্যিকার অর্থে আমার রাজনীতি আমি পরিবার থেকেই পেয়েছি। আমার আব্বা দীর্ঘ ব্রিটিশ পাকিস্তান আমল থেকে উনি রাজনীতি করে আসছেন এবং এলাকার স্থানীয় প্রতিনিধি হিসাবে 40 বছর উনি জনগণের সেবা করেছেন। তার উত্তরসূরি হিসাবে আমি শহীদ জিয়াউর রহমানের রাজনীতি করি। 1978 সালে শহীদ জিয়াউর রহমান যখন জাগো যুবদল করলেন, তখন আমি জাগো যুবদলের সাধারণ সম্পাদক, বৃহৎ ডেমরা থানার। এরপর থেকে আমার রাজনীতি শুরু। এরপরে শহীদ জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো, তখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতা আসলো। স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় এসে এই দেশে যে নৈরাজ্য করেছে, বিএনপি আমাদের নেতাকর্মীদেরকে কোনো সাংগঠনিক কোনো সমাবেশ করতে দেয় নাই। সেই সময় এরশাদ সাহেব যত সন্ত্রাসীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এবং সে সমস্ত সন্ত্রাসীদেরকে সিলেকশন কমিশনার বানিয়েছিলেন। তাদের ভয় আতঙ্কে সমাবেশ আমরা করতে পারি নাই। তারা সমাবেশ করতে গেলে সমাবেশের উপর হামলা করত, গোলাগুলি করত। যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1984 সালে বিএনপিতে যোগদান করলেন, অংশগ্রহণ করলেন, তখন এই স্বৈরাচারী এরশাদ সাহেব আমাদের অনেক নেতাকর্মীদেরকে দলের থেকে অনেক ভয়ভীতি দেখানোর পর অনেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছেড়ে চলে যায়। যেমন ঢাকার সভাপতি ছিল ব্যারিস্টার আবুল হাসনাত এবং সমস্ত মহানগরী এবং কেন্দ্রীয় অনেক নেতারা ভয়ে দল ছেড়ে পালিয়ে যায়। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কেউ সমাবেশ করতে সাহস পায়নি। এটা হলো 1984-85 সালে। সারা ঢাকা শহরের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির কোনো নেতাকর্মীরা একটা সমাবেশ করতে সাহস পায়নি। আমি একমাত্র নবুল্লাহ নবী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাকে নির্দেশ দিলেন, নবী তোমার এলাকা একটা বড় জনসভা করতে হবে, তা আমি বললাম, আমি তো ম্যাডাম আমি ছোট মানুষ, আমি আমার নেতৃত্বে এই সমাবেশটা এত বড় সমাবেশ কী করা সম্ভব? এখানে তো সালাউদ্দিন সাহেব নাই, উনিও চলে গেছেন। কয় তোমার রাজনীতি করতে হলে, নেতৃত্ব প্রসার করতে হলে তোমার ঝুঁকি নিয়ে তোমার সিঁড়ি বেয়ে উঠতে হবে। তখনই আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কথাটি আমলে নিয়ে সারা বাংলাদেশে প্রথম জনসভা আমার এই ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে আমি আমার সভাপতিত্বে শুরু করি। সেই দুর্দিনেই 3 লক্ষ লোকের সমাবেশ ঘটেছিল এই শহীদ ফারুক সড়কে যাত্রাবাড়ি। তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি শুরু। এরপর আমরা এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এই যাত্রাবাড়ি পূর্বাঞ্চলে একটা ঐতিহ্য আছে যে এই যাত্রাবাড়ি থেকে আন্দোলন না হলে কোনো স্বৈরাচারী সরকারের পতন হয় না। আমরা এই 90-র গণ আন্দোলনে এই যাত্রাবাড়ি থেকেই এই স্বৈরাচারী এরশাদ সাহেব সরকারকে আমরা পতন ঘটিয়েছি। এরপরও সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এরশাদ সাহেব পতন হয়েছে। যাই হোক, এরপর 1991 সালে জাতীয় নির্বাচন হলো। জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসলেন, উনি প্রধানমন্ত্রী হলেন। এরপর দেশ সুন্দরভাবে দেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ভোটার অধিকার সুন্দরভাবে দেশ পরিচালনা শুরু হয়েছিল। তখন আমি
সালে 95 সালে আমি ওয়ার্ড কমিশনার ছিলাম এবং ভারপ্রাপ্ত মেয়রও ছিলাম। এরপর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকাকালীন এই দেশের অনেক অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, এবং দেশে একটা সন্তোষজনক অধিকার মানুষ ফিরে পেয়েছিল। এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার, দ্রব্যমূল্য, এই সমস্ত সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল। তখন 111-এর সময় একটা তৃতীয় শক্তি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে কারাগারে রাখা হয়। তাদের ষড়যন্ত্রটা ছিল ভারতের রয়্যাল এজেন্টের মধ্যে দিয়ে, ভারতের নির্দেশে তারা শেখ হাসিনাকে ক্ষমতা বসানোর জন্য তারা একটা কৌশল করেছে। সেই কৌশলের মধ্যে দিয়ে শেখ হাসিনাও বন্ধু ছিলেন, তাকে জেল থেকে বাহির করে এই 111-এর যারা দায়িত্ব ছিলেন, কর্মকর্তা ছিলেন, কৌশলী ছিল, তারা শেখ হাসিনাকে ভোট চুরির মধ্যে দিয়ে ক্ষমতা বসিয়েছিল। 1996 সালে আবার দেশে একটা নির্বাচন হলো। সেই 96 সালে আমরা লক্ষ্য করেছি জামাত আমাদের সাথে একটা জোটে ছিল। তখন এরা আবার সেই কৌশলীরা, 111 কৌশলীরা আবার এই জামাতকে আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করে আবার বিএনপিকে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা থেকে হারায়। এইভাবে তারা অবৈধভাবে ক্ষমতা থেকে দীর্ঘ 16টি বছর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ছিনিয়ে নিয়ে গেল। এদেশের সাধারণ মানুষের খাদ্যদ্রব্য সব ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। তখন এই দেশে অর্থনৈতিকভাবে দিন দিন মানুষ দুর্বল হয়ে গেল এবং তারা কী করলো, তারা ব্যাংক বিমা পর্যন্ত শেষ পর্যন্ত লুটপাট করে এই দেশ পরিচালনা করে একের পর এক দেশে লুটপাট করে, সেই ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে। এই ব্যাংক বিমা লুটপাট করে টাকা পাচার করার উদ্দেশ্য কি আসলে এখন আমরা বলতে পারি না। যে আমার মনে হচ্ছিল যে এই দেশের এই সরকারের ব্যাংক বিমা লুটপাট করে টাকা পাচার করার সময় এই সরকারের কোনো বাধা ছিল না। এই হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, মানে দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। এইসব কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা আন্দোলনের মধ্যে দিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দীর্ঘ 16টি বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য, এদেশের মানুষের ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা দীর্ঘ 16টা বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তারপরে যাই হোক, আমরা আন্দোলন করেছি জনগণের স্বার্থের, জনগণের স্বার্থ আদায়ের জন্য, জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য। এরপর আসলো 18 সালে আবার নির্বাচন, 1918 সালে আবার জাতীয় নির্বাচন দিলেন। তখন আমাদের আশ্বস্ত করা হয়েছিল সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন তারা করবে সেনাবাহিনীর মধ্য দিয়ে। সেই নির্বাচনে আমি ওই এলাকার প্রার্থী ছিলাম ধানের শীষ মার্কা থেকে। তো আমরা আশ্বস্ত ছিলাম সেনাবাহিনী যখন দায়িত্ব থাকবে তখন একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু নির্বাচনের আগের রাত্রি তারা 40% ভোট তারা কেটে নিল। তাদের সন্ত্রাসী দিয়া, পুলিশ বাহিনী দিয়া তারা সিল মেরে 40% ভোটই তারা কেটে নিয়ে গেল। অথচ আমরা সেনাবাহিনীর উপর অনেক আশা করেছিলাম, নির্ভর ছিলাম। আমরা যখন তারা অবৈধভাবে সিল মারছে, ভোট কেটে নিচ্ছে, আমরা সেনাবাহিনীদেরকে অনেক ফোন করেছি যে অমুক কেন্দ্রের আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ডাকে সেনাবাহিনী সাড়া দেন। তখনই আমরা হতাশ হয়ে গেছি, কি নির্বাচন হবে। যাক, পরের দিন নির্বাচন শুরু হলো। সেই নির্বাচন আমাদের পুলিশ এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এবং ভোটারদের ভোট কেন্দ্রে অনেকেই যেতে পারেনি। যে সমস্ত প্রার্থীগুলি পারফরমেন্স বা জনসমর্থন বেশি, যেমন আমার ব্যক্তিগতভাবে আমি নির্বাচন মাঠেই ছিলাম, আমি নির্বাচন মাঠ থেকে সরিনি। আমি সারাক্ষণ নির্বাচন মাঠেই ছিলাম। যখন বেলা 11টা বাজে, তারা কি মনে করে সমস্ত ভোট কেন্দ্রগুলি বন্ধ করে দিল। তাদের আইন সংস্থার ডিজি দিয়ে এরা প্রতিটা বাক্স তারা খুলে দেখে বেশিরভাগ ধানের শীষ মার্কা ভোট। তারা চিন্তা করলো সারাদিন যদি ভোট চলে, আমরা তো 40% ভোট কেটে নিয়েছি, মানে বাকি 50% ভোটে বিএনপির ধানের শীষ মার্কা অনেকেই বিজয় হয়ে যাবে। তাদের এরকম ধারণা ছিল। তখন তারা বেলা 11টার সময় প্রত্যেকটা ভোট কেন্দ্র বন্ধ করে দিল। অনেকে গুম হয়েছে, অনেকে নির্যাতন হয়েছে। আমি নবুল্লাহ নবী এই ঢাকার পূর্বাঞ্চলে, আমার থেকে জেলও খাটে নাই, আমার থেকে কেউ এত হয়রানি হয় নাই। আমি মনে হয় প্রতি বছরে 6 মাস জেলে থাকতাম, আর 6 মাস পালিয়ে পালিয়ে বেড়াতাম। আর আন্দোলন হলে আমাদের ঢাকার পূর্বাঞ্চলে এই বড় বড় মামলাগুলি আমাকে দিয়েছে, আমাকে দীর্ঘদিন তারা জেলে রেখেছিল। 24-এ যে নির্বাচন আওয়ামী লীগ করলো, সেই নির্বাচনে 3 দিন আগে কলকাতা টু ঢাকা ট্রেনের মধ্যে তারা গোপীবাগে আগুন দিয়ে, সেই ট্রেনের আগুনের মামলা আমাকে গ্রেপ্তার করে। সে উত্তরা থেকে আমাকে তারা এমন নির্যাতন করেছিল, সেটা ভাষা প্রকাশ করা যায় না। এটা বলতে গেলে আমারই লজ্জা লাগে, এত নির্যাতন আমার করেছিল। যাক, আমি 6 মাস জেল খাটার পর বেরিয়ে আসার পর আবার 3 মাস পর আবার আন্দোলন শুরু হলো। সেই চলমান আন্দোলন 16 বছর, তার ধারাবাহিকতা, সেই ভার্সিটি থেকেও হঠাৎ করে বৈষম্য বিরোধী কোঠা বিরোধী আন্দোলন শুরু হলো। সেই কোঠা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দেশ নায়ক তারেক রহমান সমর্থন দিয়েছিল। বিএনপি সমর্থিত যত সংগঠন আছে তাদেরকে নির্দেশ দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথে নেমে গেল বৈষম্য নেতা কর্মীদের সাথে। কিছুদিন পরে সে বৈষম্য যে 6 নেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করে ফেলল শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধাদের ভাতা দেব না, কাদের ভাতা দেবো, রাজাকারের বাচ্চাদেরকে ভাতা দেওয়া হবে। এই ভাষাটা আসলে রিয়েক্ট করেছে, জনগণের মধ্যে খুব সৃষ্টি হয়েছে, এবং ছাত্রছাত্রী এদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হওয়ার কারণে তারা এটা প্রতিবাদে তারা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা স্তব্ধ হয়ে গেছিল 6 নেতাকে গ্রেপ্তার করার পরে। আমাদের দেশ নায়ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে নির্দেশ দিলেন যে এই স্বৈরাচারী সরকার হাত থেকে যদি বাঁচতে চান, এই দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটার অধিকার, সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবেন। সারা জীবন জেলে আপনাদের থাকতে হবে এবং ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। আপনারা রাস্তায় নেমে যান। আপনারা বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিলে, এমনকি আমাকে ব্যক্তিগতভাবে এই ঢাকার পূর্বাঞ্চলে আমাকে নির্দেশ দিলেন, নবী সাহেব আপনি এই ঢাকার পূর্বাঞ্চলে বিএনপির যত নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মী আছে সব রাজপথে নামিয়ে দেন। আর না হলে এবার পরাজয় হলে এই স্বৈরাচারী সরকার আজীবন এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনেক কষ্ট হবে। তারেক রহমানের নির্দেশ পেয়ে আমি আমার এলাকার নেতাকর্মীদেরকে যেভাবে রাস্তায় নামিয়েছি, আমি হুন্ডা দিয়ে হেমলেট পরে এই যাত্রাবাড়ি টু কাশপুর এপার ওপার কর্মীদেরকে যেভাবে সংঘবদ্ধ করেছি এবং প্রত্যেক মসজিদে মসজিদে মাইকিং করেছে রাজপথে নামার জন্য। বাস্তবে আমি সাকসেসফুল হয়েছে রাজপথে এই ঢাকার পূর্বাঞ্চলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার জন্য আমি এটা সার্থক হয়েছি। এই আন্দোলনে হাজার হাজার লোক কোথার থেকে পরে আসা শুরু করলো আবাবিল পাখির মতন, এটা আমি নিজেও ভাবতে পারিনি। এই যে প্রশাসনের লগে যুদ্ধ শুরু হলো, প্রশাসন তো গুলি শুরু করলো, গুলি করতে করতে আমাদের প্রায় এই ঢাকা 5 আসনে 1 শতাধিক নেতা কর্মীদেরকে হত্যা করেছে এবং শাহাদাত বরণ করতে হয়েছে এবং 1000 নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছে। এরপর থেমে থাকেন এই অঞ্চলের পূর্বাঞ্চলে ঢাকা 5 আসনের মানুষ যুদ্ধ লড়াই করেছে। শেষ পর্যন্ত এই যাত্রাবাড়ি থেকেই এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এই যাত্রাবাড়ি থেকে যদি এই এতটি মানুষ এই আত্মাহুতি না দিত, এই শাহাদাত বরণ না করতো, তাহলে আজীবন তাই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটাতে পারত না। তবে যাই হোক, এখন আমরা স্বৈরাচার মুক্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি প্রতি সারা পৃথিবীর মানুষ, আমাদের দেশের মানুষ আস্থা আছে। উনি অন্তত একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করবে এবং এদেশের মানুষের সারা পৃথিবীতে একটা নির্বাচনের একটা ভালো উপহার দেবে যে না, উনি নিরপেক্ষভাবে একটা নির্বাচন করেছেন। এই নির্বাচন ঐতিহাসিক রচনা করেছেন। আমরা সেই রকমই আশাবাদী তার উপর যে আগামী নির্বাচন কেউ বলতেছে পিছিয়ে নেওয়ার জন্য, কেউ বলতেছে আগে নেওয়ার জন্য। এই যে বিভিন্ন তর্ক বিতর্ক বিভিন্ন দলের মধ্যে দেখা যাচ্ছে, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বারবার বলে যাচ্ছেন যে আমরা একটা নির্বাচন চাই, এই সরকারের প্রতি আস্থাশীল। এই সরকার একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিবেন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে নির্বাচনটা করবেন। সেই নির্বাচন হবে সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন। সেই নির্বাচন আমরা আশাবাদী। আমাদের দেশ নায়ক তারেক রহমান অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন আগামী জুলাই মাসে, আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে, আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এমন রেকর্ড করবেন, এমন ইতিহাস সৃষ্টি করবেন যে একটি এমন লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচন উপহার দেবে সারা বিশ্ব
আবার সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দেন। আর যদি শেখ হাসিনার মতন ভোটারবিহীন নির্বাচন করেন বা কোনো কৌশল করেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব তার সারা জীবন যত আমলনামা পেয়েছেন সারা পৃথিবী থেকে, সব আমলনামা তার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা আশা করি উনি একটি সুষ্ঠু লেভেল ফিল্ড নির্বাচন উপহার দেবেন, সারা বিশ্ব এবং দেশের মানুষকে তাক লাগিয়ে দেবেন যে এরকম নির্বাচন বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যেও এত সুন্দর নির্বাচন হয়নি। এটা আমরা তার প্রতি আশাবাদী। 40টা বছর আমি রাজনীতি করে মানুষের পাশে ছিলাম, মানুষের ঘরে ঘরে প্রতিটা পাড়া মহল্লা আমি সারাক্ষণ জনগণের পাশে থাকি। এই জন্য জনগণ আমাকে ভালোবাসে, জনগণ আমাকে ভোট দেবে, দল অবশ্যই আমাকে নমিনেশন দেবে। 18 সালে আমাকে দানের মার্কা শীষ মার্কা আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশে আমার মনে হয় আমি সর্বোচ্চ ভোট পেয়েছি, প্রায় 69,000 ভোট পেয়েছি বিরোধী দলের মধ্যে। আবার এই যে 16 বছর যে আন্দোলন সংগ্রাম করলাম, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ঢাকা 5 আসন থেকে যদি আন্দোলন না হতো, আজও পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতো না। আমরা যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্বের গুণে, এই আন্দোলনের গুণে আমাদের নমিনেশন আমাদের দিবেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ আশা করি। কারণ আমাদের জীবন ঝুঁকি নিয়ে এই যে 100 জন নেতাকর্মী এখানে মৃত্যুবরণ হয়ে গেছে, তাদের দায়ভার আমারই নিতে হচ্ছে। এ পর্যন্ত কোনো নেতা তাদের দায়ভার নিতে আসে নাই এবং তাদের সাহায্য করতে আসে নাই, তাদেরকে অর্থনৈতিক সাহায্য করতে আসে নাই। আমি 100টা পরিবারের সাথে আমার সাথে সম্পর্ক রয়েছে এবং তাদের বাড়ি বাড়ি গেছি, তাদেরকে অর্থনৈতিক সহায়তা করি। এগুলি সব কিছু আমাদের দেশের তারেক রহমান অবগত আছে। কিন্তু অন্যান্য কোনো নেতা যাদের জন্য আজকে আমরা আগামীতে ক্ষমতা আসব, তাদের জন্য অন্যান্য নেতা যারা নমিনেশনের আশা করেন, যারা প্রার্থী আশা করতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে তারা অনেক কিছু করে ফেলেছে যে তাদেরকে দিতেই হবে। আমি গর্ব করতে পারি, আমার অধিকার আছে, আমার ইতিহাস আছে, এই দলকে আমি অনেক দিয়েছি, এখন দল আমাকে পুরস্কৃত করবে ইনশাল্লাহ, আমি আশা করি। আমি যদি সংসদ সদস্য হতে পারি ইনশাল্লাহ, এই যে স্বাধীনতার পরে অনেক এমপি চলে গেছেন, কিন্তু আমাদের এই যাত্রাবাড়িতে কোনো উন্নয়ন হয়। 8টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলাচল আমার এই ঢাকা 5 আসনের উপর চলাফেরা করে, কিন্তু আমার এই ঢাকার 5 আসনের কোনো উন্নয়ন নাই। ঢাকার রাজধানীতে ঢুকলে মনে হয় একটি গার্বেজ শহরে ঢুকতেছে, একটা বস্তির মধ্যে আমরা ঢুকতেছি। এই যাত্রাবাড়ির মুখমণ্ডলটা এত ময়লা আবর্জনা দুর্গন্ধ, মানে কোনো উন্নয়ন বলতে তো কিছু নাই। রাস্তাঘাট খুদা খান্দা, আপনার কোনো স্কুল, ভালো স্কুল বলেন, কোনো ইউনিভার্সিটি নাই, কোনো মেডিকেল নাই, সরকারি হসপিটাল নাই, তারপর আমাদের খেলাধুলার ওই যে শিশু পার্ক নাই, চিত্ত বিনোদনের জন্য কিছুই নাই। অথচ আমরা সেই ধানমন্ডি গুলশানের মতন আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। আজকে ধানমন্ডির আর গুলশানের দিক তাকান, তাদের অবস্থা কীরকম, আর আমাদের এলাকায় যাত্রাবাড়ি ঢুকলে মনে হয় একটা বস্তি এলাকার মধ্যে আমরা বসবাস করছি, অথচ ট্যাক্স খাজনা সবচেয়ে বেশি আমরা দিচ্ছি। তো এখানে স্বাধীনতার পরে যত এমপি মন্ত্রী হয়েছেন, এই এলাকার কোনো উন্নয়নের কোনোই কাজ করে নাই। এখানে যত এমপি এসেছে আমি দেখেছি স্বাধীনতার পরে আমাদের স্থানীয়ভাবে যতটি স্কুল কলেজ আছে, প্রাইভেট স্কুল কলেজগুলি আছে, এই পরে আর নতুন করে কোনো ভার্সিটি বা বহুতল ভবন, কোনো গার্লস স্কুল, হাই স্কুল বলেন, তারপরে মেডিকেল বলেন,
কোনো বড় ধরেন একটা মেডিকেল নাই যে প্রাথমিক চিকিৎসা দেবে, সেই মেডিকেল পর্যন্ত এলাকা নেই। মানে এই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত এদের এই 5 আসনের মানুষ বঞ্চিত। তো এই 5 আসনের মানুষ একটু পরিবর্তন চায় যে এখানে একটা ভালো সংসদ সদস্য আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমি নবুল্লাহ নবিয়া এই এলাকার জনগণের জন্য যদি প্রতিনিধি হতে পারি, এখানে ইউনিভার্সিটি হবে, এখানে মেডিকেল হবে, এখানে রাস্তাঘাট কোদাখাদ্দা উন্নয়ন হবে। এই যে আমাদের ডিএনডির প্রজেক্টের ভিতরে 12 লক্ষ লোক বসবাস করে, অল্প বৃষ্টি হলেই 6 মাস বন্যা থাকে, 6 মাস শুকনা থাকে। এটা সংস্কার আজকাল পর্যন্ত কেউ করতে পারে নাই। আমি নবুল্লাহ নবী যদি বেঁচে থাকি এখানে এই সংস্কার করব, এই জলাবদ্ধতা দূর করব এবং প্রতিটি পাড়া প্রতিটি ওয়ার্ড একটি করে কমিউনিটি সেন্টার করব এবং প্রতিটা ওয়ার্ডে একটি করে গার্লস স্কুল, হাই স্কুল প্রতিটা ওয়ার্ডে থাকতে হবে। আমার ওয়ার্ডটা ঘুরে দেখেন, একটা খেলাধুলা, একটা শিশু পার্ক নেই। আমার পুরা 5 আসনটা ঘুরে দেখেন, কিছুই নাই। এগুলি আমার করতে হবে। আমার জনগণের কাছে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি যে আগামী নির্বাচনে এই সমস্ত কাজগুলি আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। এবং ঢাকার এই যে গেট যাত্রাবাড়ি, এখানে একটা গেট হবে, একটা আধুনিক মানের একটা গেট হবে, যে ঢাকা গেট। এই গেটটাও যেমন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে, যে যাত্রাবাড়ি গেট, এখানে একটা সুন্দর একটা গেট। আর একটা জিনিস করবো আমি, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নামকরণে এই ড্যামরা রোড এবং যাত্রাবাড়ির কাশপুর রোড, তাদের নামকরণে তাদের স্মরণের নাম রাস্তা হবে। আর আমাদের এলাকার এই যে অনেক সরকারি খাস জমি আছে, যতগুলি খাস জমি এগুলি পুনরুদ্ধার করে প্রত্যেকটা খাস জমির মধ্যে স্কুল এবং খেলাধুলার মাঠ আমি তৈরি করব। কারণ জনগণের সাথে অনেকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়েছে, অনেকে এমপি হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন। এই যে সরকার থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা অর্থ বরাদ্দ হয়, সেই অর্থটুকু এই দেশের মানুষ কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো স্কুল, কলেজ পায় নাই, তারা নিজেদের পকেটেই ভরেছে। আজকে দেখেন নির্বাচিত ওয়ার্ড কমিশনার নাই, নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাই, নির্বাচিত সংসদ সদস্য নাই। এই জন্য আজকে প্রতিটি পাড়া মহল্লায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য দিন দিন বেড়ে চলছে। যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে সে পর্যন্ত এই দিন দিন খুন খারাপি বেড়েই চলবে এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি উপদ্রব বেড়েই চলবে। এই জন্য আমরা এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ নির্বাচন হলে সেই সরকার এই সন্ত্রাস, নৈরাজ্য এবং দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি এগুলি সমস্ত বন্ধ হয়ে যাবে। একটি নির্বাচিত সরকার দরকার, এই সমস্ত বন্ধ করতে হবে। এখন থানার কার্যক্রম দুর্বল, থানা প্রশাসনে সেভাবে কাজ করতেছে না। সন্ত্রাসীদেরকে বা প্রতিটি পাড়া মহল্লায় যে হেরোইন, গাঁজা বেচা কেনা হচ্ছে, তাদেরকেও পুলিশে তেমনভাবে ধরতেছে না। এখানে কিছু কিছু কাজ করে আমরা লক্ষ্য করি যে গোয়েন্দা পুলিশরা কিছু কিছু কাজ করেন, কিন্তু স্থানীয় থানা পুলিশ সেরকম অ্যাক্টিভ দেখি না যে ক্রাইম ধরতে হবে, মাস্তানদের ধরতে হবে, সন্ত্রাসীদের ধরতে হবে, চাঁদাবাজদের ধরতে হবে, এরকম অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি না। আমাদের দেশনায়ক তারেক রহমান 2023 সালে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিল। সেই 31 দফা কর্মসূচির মধ্যে এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের এমন কোনো পয়েন্ট বাকি নাই সংস্কার করার জন্য।
এমন কোনো পয়েন্ট বাকি নাই এই 31 দফার মধ্যে নাই। এই 31 দফা যদি আমরা যে পর্যন্ত বাস্তবায়ন না করতে পারবো, আমরা ক্ষমতা আসলেও মনে হয় যে আমরা জনগণের সাথে যে ওয়াদা করেছি ওয়াদা আমাদের পূরণ হলো না। এই জন্য দেশনায়ক তারেক রহমান 31 দফার উপর আমাদের উপর অনেক গুরুত্ব দিচ্ছেন যে জনগণের কাছে বোঝাতে হবে 31 দফাটা কি। এই 31 দফা আমরা পাড়া মহল্লায় গিয়ে গিয়ে 31 দফার মধ্যে কি আছে, এদেশের মানুষের শিক্ষা দীক্ষা, এদেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার, এদেশের মানুষের বাসস্থান, এদেশের মানুষের শিক্ষা, এর মানুষের বেকার সমস্যা, সব কিছুই এই 31 দফার মধ্যে সব লেখা আছে। এগুলি আমরা বাস্তবায়ন করতে পারলে আমরা প্রতিটা পাড়া মহল্লা জনগণ আমাদেরকে পুরস্কৃত করবে।